সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আমরা একটা টপিক নিয়ে আসলাম। এই টপিকে আমরা কিছু রেডিওলজিক্যাল ইমেজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো উইদাউট মেকিং এনি ফার্দার ডিলে আমরা শুরু করি। তাহলে প্রথম আমাদের ডিসকাশন টপিক হবে গাউট। আমরা জানি গাউট আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ডিসঅর্ডার, এবং এটা কমনলি ইনভলভ করে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে। আমরা যদি এখানে একটু পরবর্তী ইমেজটা দেখি, এখানে এই রেডনেসের পাশাপাশি কিছু চকি ডিসচার্জের মতো বা চকি অ্যাপিয়ারেন্সের মতো মনে হচ্ছে। এই চকি অ্যাপিয়ারেন্স গুলো কিন্তু এখানে টফাই আছে পেশেন্টের। তাহলে এটা কমনলি ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্টকে ইনভলভ করে। এই ক্ষেত্রে আমরা গাউটের কথাটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল জায়গায় পেশেন্টের নডিউলার সোয়েলিং এর মতো আছে। মোস্ট লাইকলি এটা টফাসিয়াস গাউটের মতো আমরা বলে বিবেচনা করব। নর্মালি যখন গাউটের আমরা ইমেজিং গুলো দেখার চেষ্টা করব, গাউটে কিন্তু কমনলি ইন্ট্রা অসিয়াস বনি লেশন হয়, এবং এই বনি লেশনের পাশাপাশি জয়েন্ট ডিফিউশন থাকতে পারে, এবং অনেক সময় সফট টিস্যু সোয়েলিং থাকে। এটাকে আমরা বলি গাউটি টফাই। এই গাউটি টফাইগুলো একটু ক্লাউডি অ্যাপিয়ারেন্সের মতো থাকে। মনে রাখতে হবে যে গাউটে যখন জয়েন্টটা ডিস্ট্রাকশন হয়, এটা একদম পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশন থাকে। সবচাইতে কমনলি ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্টকে ইনভলভ করে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এবং এর সাথে পেশেন্টের একটা ওভারলাইং স্ক্লেরোটিক মার্জিন থাকে। তাহলে একদম আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বনি লেশন, এবং এই বনি লেশনের পাশাপাশি একটু আশেপাশে স্ক্লেরোসিস থাকতে পারে। ওকে। অনেক সময় এই যে গোল গোল লেশন গুলো, এই যে গোল গোল বনি ইরোশন গুলো, এগুলোকে আমরা র্যাট বাইট লেশন হিসেবে বলতে পারি। ওকে। তাহলে এটা ক্লাসিক্যালি একদম গাউটের মতো, একদম মনে হচ্ছে যে এই জায়গাটা কিছু খেয়ে ফেলেছে, এই জায়গাটা কিছু খেয়ে ফেলেছে। দিজ আর দ্য ক্লাসিক্যাল র্যাট বাইট লেশন। র্যাট বাইট লেশনটা গাউটের জন্য খুবই প্যাথোগনোমিক। ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা সফট টিস্যু সোয়েলিং আছে, তার মানে এই জায়গায় একটা টফাই আছে, আর এই জায়গায় একটু ইরোশনের মতো আছে। তাহলে এটা র্যাট বাইট ইরোশন। আর যদি সাথে টফাই থাকে, আমাদের গাউটের কথাটা মনে রাখতে হবে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে, যেখানে অ্যাবসোলুটলি এই এই অংশটার মধ্যে গাউটের মতোই, কিন্তু এখানে পুরা মানে বোনটা একদম ইরোসিভ চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি রিং ফিঙ্গারটা দেখি, তাহলে রিং ফিঙ্গারে একদম পুরোপুরি ইরোসিভ চেঞ্জেস এর মতো আছে, অসিয়াস ডিস্ট্রাকশন। ওকে। তাহলে এটা যদি অসিয়াস ডিস্ট্রাকশন অনেকগুলো কারণে হতে পারে, তো অন্য জায়গাগুলো দিয়ে আমরা একটু চেক করে দেখি। বিশেষ করে এই জায়গাটাতে এখানে একটু পাঞ্চড আউটের মতো আছে, এই জায়গার মতো একটু পাঞ্চড আউট আছে। তাহলে এখানে পাঞ্চড আউট লেশন কিছু কিছু জায়গায় আছে, আর এই জায়গায় পুরোপুরি বোনটা গায়েব হয়ে গেছে। এটাকে আমরা বলি হচ্ছে, এটাও একটা গাউটের মধ্যে ইনক্লুডেড, আমাদের এটা বিবেচনা করতে হবে। তাহলে ক্লাসিক্যালি একটা গাউটের যখন রেডিওলজিটা আমরা দেখার চেষ্টা করি, আর্লিয়েস্ট স্টেজে জয়েন্ট ডিফিউশন থাকে, এবং প্রথম দিকে জয়েন্ট স্পেসটা খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে জয়েন্টে একটু অস্টিওপেনিয়া ডেভেলপ করে, এবং একদম পাঞ্চড আউট ইরোশন এবং ক্লাসিক্যালি র্যাট বাইট ইরোশনের মতো ডেভেলপ করতে পারে। এবং সফট টিস্যুর মধ্যে অলওয়েজ মনে রাখতে হবে ইল ডিফাইন টফাই থাকতে পারে। ওকে। তাহলে এটা একটা টফাইয়ের মতো মানে এক্সাম্পল, এই জায়গায় একটা সফট টিস্যু সোয়েলিং মনে হচ্ছে, এই সফট টিস্যু সোয়েলিংটাকে আমরা বলি টফাই। তাহলে এখানেও পেশেন্টের একদম জয়েন্ট ডিস্ট্রাকশন আছে। এই জায়গায় আমরা যদি একটু তাকায় দেখি, এখানে র্যাট বাইট ইরোশনের মতো আছে একদম ক্লাসিক্যালি। তাহলে এবং সাথে কিছু জয়েন্ট সোয়েলিং এর মতো আছে, তার মানে এখানে একটু ট্রফায়েরও কিন্তু এই কন্ডিশনে ইনভলভমেন্ট আছে। ওকে। যখনই গাউটের এই যে র্যাট বাইট লেশনটাকে অনেকে লুল অর্থ কোভ, এটা একটা জায়গা জাস্ট লাইক এরকম যেখানে দেখতে পাচ্ছি এই বিহাইন্ড মানে অ্যাসোসিয়েটেড উইথ দ্য সি, একদম পেরিফেরিতে যেভাবে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এরকম লুল ওর্থ কোভের মতো কিন্তু গাউটের ক্ষেত্রে লেশনটা পাওয়া যেতে পারে। তাহলে ক্লাসিক্যালি লেশনটা লুল ওর্থ কোভ অথবা হচ্ছে র্যাট বাইট ইরোশনের মতো থাকবে। এবং আপনি যদি ইরোশনের আশেপাশে জায়গাটা চেক করে থাকেন, তাহলে এর পাশে ওভার হ্যাঙ্গিং যে মার্জিন, এই মার্জিনটাকে আমরা বলি স্ক্লেরোটিক মার্জিন। তাহলে কয়েকটা কথা মনে রাখতে হবে, এখানে পাঞ্চড আউট ইরোশন থাকে এবং ওভার হ্যাঙ্গিং একটা স্ক্লেরোটিক মার্জিন থাকে। এই কন্ডিশনের ক্ষেত্রে এটাকে আমরা বলি র্যাট বাইট সাইন বা মার্টল সাইন বা জি সাইন। ওকে। এটা গাউটের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখনই অ্যাসপিরেশন করবেন, তাহলে একদম নিডিল শেপ ক্রিস্টাল পাওয়া যাবে এই কন্ডিশনের ক্ষেত্রে। আলট্রাসোনোগ্রাফি গাউটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। গাউট এখানে একটা ইম্পর্টেন্ট সাইন পাওয়া যায়, উই কল ইট ডাবল কন্টর সাইন। ভেরি গুড সাইন টু টেস্ট অন এক্সামিনেশন।
কারণ নর্মালি যখন আল্ট্রাসাউন্ড করি একটা বনি মার্জিনের জন্য, বনি কন্টারের জন্য একটা অ্যাপিয়ারেন্স আল্ট্রাসোনোগ্রাফিতে পাওয়া যায়। যদি একটা আমরা দেখি তাহলে এটা বনি কন্টারের জন্য এখানে একটা মার্জিন পাবো। পাশাপাশি এখানে জয়েন্ট ক্যাপসুলে যে হাইলিন কার্টিলেজ আছে, এই হাইলিন কার্টিলেজের মধ্যে এই গাউটের ক্রিস্টালগুলো ডিপোজিট হয়। যখন এই ক্রিস্টালগুলো এই হাইলিন কার্টিলেজের উপরে ডিপোজিট হবে, তখন এটা আরেকটা কন্টর জেনারেট করে, একটা বনি কন্টর। আর জয়েন্ট ক্যাপসুলের হাইলিন কার্টিলেজের উপরে এখানে গাউটের ক্রিস্টাল ডিপোজিশনের জন্য সেকেন্ড কন্টর। এই দুটাকে একসাথে আমরা বলি ডাবল কন্টর সাইন। ডাবল কন্টর সাইন হচ্ছে গাউটের জন্য খুব স্পেসিফিক একটা আলট্রাসোনোগ্রাফিক ফিচার। তাহলে এখানে একটা বনি কন্টরের জন্য একটা সাইন, আর একটা হচ্ছে এই যে ওভারলাইং যে কার্টিলেজ, এই কার্টিলেজের মধ্যে ডিপোজিশনের জন্য সেকেন্ড কন্টর, মানে টোটাল দুইটা কন্টর। উই কল ইট ডাবল কন্টর সাইন। ডাবল কন্টর সাইনটা গাউটের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এখানে আমরা দুইটা পরপর আল্ট্রাসোনো দেখতে পাচ্ছি, যে আল্ট্রাসোনোগ্রাফিতে এখানে একটা ডাবল কন্ট্রোর সাইন দেখা যাচ্ছে ক্লাসিক্যালি এই জায়গাটার মধ্যে। তাহলে দিস ইজ ক্লাসিক্যালি ডাবল কন্ট্রোর সাইন। সিউডো কন্ট্রোর সাইনও একটা আছে, এটা সিপিপিডির ক্ষেত্রে কমনলি পাওয়া যেতে পারে। ওকে, তাহলে আমাদের সেকেন্ড যেটা টপিক আজকে, এটা হচ্ছে সুডো গাউট। সুডো গাউটের ক্ষেত্রে আমাদের গাউটের পাশাপাশি ক্যালসিয়াম পাইরোফসফেট ডিহাইড্রেটের মাধ্যমে এই ক্রিস্টালগুলো যদি সিপিপিডি গুলো ডিপোজিশন হয়, তখনও একটা গাউটের মতো অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। উই কল ইট সিপিপিডি গাউট। এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দিস ইজ ক্লাসিক্যালি সুডো গাউট। এই যে সিউডো গাউটটা, এই যে একটা জয়েন্টের স্পেসের মধ্যে এই জায়গার মধ্যে কিছু না কিছু ক্যালসিফিকেশন মধ্যে কিছু না কিছু আছে বলে মনে হচ্ছে, উই কল ইট ক্লাসিক্যালি কন্ড্রোক্যালসিনোসিস। এটা মনে রাখতে হবে, যখন একটা নি জয়েন্টের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, এটা নি জয়েন্টের ক্ষেত্রে কিন্তু কন্ড্রোক্যালসিনোসিস পাওয়া যেতে পারে। ওকে, তাহলে কন্ড্রোক্যালসিনোসিস ইজ দ্য ফিচার অফ সিউডোগাউট। তাহলে দিস ইজ কন্ড্রোক্যালসিনোসিস। এটা অনেক সময় ট্রায়াঙ্গুলার ফাইব্রো কার্টিলেজ যেটা আছে, এই ফাইব্রো কার্টিলেজের পাশেও থাকতে পারে। এই যে ট্রায়াঙ্গুলার ফাইব্রো কার্টিলেজ, এই অংশটার মধ্যেও এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু ডিপোজিট আছে। নর্মাল কন্ডিশনে এখানে এরকম কোনো বনি কন্ট্রোল লাইক অ্যাপিয়ারেন্স থাকবে না। যেহেতু এই জায়গাটাতে ব্রোনি কন্ট্রোল লাইক অ্যাপিয়ারেন্স আছে, তার মানে এটাও কিন্তু এজ এ ফিচার অফ সিউডোগাউট হতে পারে। ওকে, তাহলে সিউডোগাউটের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইস্যু সিপিপিডি ডিপোজিশনের মাধ্যমে, উই কল ইট ক্রাউন ডেন্স সিনড্রোম। এখানে নেক পেন, নেক স্টিফনেস এরকম ফিচার নিয়ে আসতে পারে। এবং আমরা যদি অ্যাটলাস এবং অ্যাক্সিসের জয়েন্টটা দেখার চেষ্টা করি, এই জয়েন্টের পেছনের দিকে একটু ক্যালসিফিকেশনের মতো আছে বলে মনে হবে। উই কল ইট ক্রাউন ডেন্স সিনড্রোম। ঠিক আছে, যে এই যে এখানে ডেন্সটা, এখানে ক্রাউন ডেন্স সিনড্রোমের মতো প্রেজেন্টেশন থাকতে পারে ডিউ টু অ্যাবনর্মাল সিপিপিডি ডিপোজিশন। এই কথাটা মনে রাখতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের একটা ডিসঅর্ডার আছে, নাম হচ্ছে হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিসের ক্ষেত্রেও কিন্তু সিপিপিডি ডিপোজিশনের জন্য একটা ক্যারেক্টারিস্টিক জয়েন্ট চেঞ্জ পাওয়া যেতে পারে। উই কল ইট হুক লাইক অস্টিওফাইট। এটা থাকতে পারে সেকেন্ড থার্ড এমসিপি জয়েন্টগুলোর মধ্যে। সেকেন্ড থার্ড এমসিপি জয়েন্টে যখনই ডিপোজিশন হবে, তখন এখানে একটা পেন সিচুয়েশন থাকবে, এবং এই জয়েন্টগুলো প্রপারলি ফ্লেক্স করতে পারবে না। এই জয়েন্টগুলো মনে হবে ফ্লেকশন করতে পারতেছে না, একটু খোলা খোলা আছে বলে মনে হচ্ছে। উই কল ইট আয়রন ফিশ সাইন। আয়রন ফিশ সাইন, বিকজ এখানে হিমোক্রোমাটোসিসে আয়রন ডিপোজিশন হয়। তাহলে এই কন্ডিশনে এই যেরকম ক্লাসিক্যালি এই ফিচারটা থাকতে পারে। এবং এই যে সেকেন্ড থার্ড এমসিপি গুলো একটু প্রমিনেন্ট থাকতে পারে। উই কল ইট আয়রন আয়রন ফিশ সাইন। এবং যখনই আমি এই কন্ডিশনে আমরা ইমেজিং করব, আমরা এই কন্ডিশনে হুক লাইক অস্টিওফাইট পাবো। এখানে নর্মালি এটা একটা মেটাকার্পাল বোন, এবং মেটাকার্পাল বোনের এদিকে দেখা যাচ্ছে কিছু একটা হুকের মতো, দেয়ার ইজ সামথিং। এই যে দেয়ার ইজ হুকের মতো সামথিং, সেকেন্ড থার্ড এমসিপিতে, এই যে সেকেন্ড থার্ড এমসিপিতে যদি হুকের মতো কিছু পাওয়া যায়, তাহলে এই কন্ডিশনটাকে আমাকে হিমোক্রোমাটোসিসের কথাটা বিবেচনায় রাখতেই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটাকার্পাল জয়েন্টগুলোতে দ্যার ইজ সামথিং লাইক হুক। তাহলে যখনই এই কন্ডিশনে আপনি হুক খুঁজে পাবেন, হুক লাইক অস্টিওফাইট, পার্টিকুলারলি ইন দ্য সেকেন্ড থার্ড এমসিপি, তাহলে সেই কন্ডিশনে কিন্তু আমাদেরকে হেরিটারি হিমোক্রোমাটোসিসের কথাটা মাথায় রাখতে হবে। এটা অনেক সময় ট্যালো ন্যাভিকুলার জয়েন্টেও পাওয়া যেতে পারে। সো যখনই হুক লাইক অস্টিওফাইট পাবেন, তখনই সিপিপিডির মধ্যে আমাদেরকে হেরিটারি হিমোক্রোমাটোসিসের কথাটা মাথায় রাখতে হবে। এবং যখনই নেক পেন উইথ নেক স্টিফনেস এরকম একটা কন্ডিশনে ডেভেলপ করবে, সিপিপিডি লাইক কন্ডিশনে, তাহলে এই কন্ডিশন অবশ্যই আমাদেরকে ক্রাউন ডেন সিনড্রোমের কথাটা মনে রাখতে হবে। সো কন্ডোক্যালসিনোসিস দ্য ফিচার্স অফ সুডোগাউট, সিপিপিডি ডিপোজিশন, সেকেন্ড থার্ড এমসিপিতে যখনই এটা থাকবে, তখন এই কন্ডিশনে হেরিটারি হিমোক্রোমাটোসিস আমাদের অনলি ইম্পর্টেন্ট পসিবিলিটি হিসেবে মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা অলওয়েজ মনে রাখতে হবে, যদি এই পেশেন্টের গাউট হয় তাহলে আমরা ডাবল কন্ট্রোল সাইন এই কন্ডিশনে খুব ইম্পর্টেন্ট। সো দ্যাটস ইট ফ্রম টুডেস প্রেজেন্টেশন। যদি এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন এবং লাইক কমেন্ট দিবেন। থ্যাংক ইউ।